চরমোনাইয়ের জুলাই আন্দোলনে যুক্ত হওয়াটা ছিল নাটক। চরমোনাইয়ের জুলাই আন্দোলনে যুক্ত হওয়াটা ছিল তাদের পিঠ বাঁচানো। চরমোনাইয়ের জুলাই আন্দোলনে শেষ প্রান্তে এসে যুক্ত হওয়া ছিল আওয়ামী দালালের তকমা থেকে বাঁচার আন্দোলন। চরমোনাইয়ের রাজনীতি কি উম্মার জন্য নাকি তাদের খানকা বাঁচানোর জন্য? চরমোনাই আসলে কি চায়? শরিয়া কায়েম করতে চায় নাকি শরিয়াকে ব্যানার বানায়া লং টাইম জিয়া রেখা রাজনীতি করতে চায়? এ প্রশ্ন থাকলো আপনাদের কাছে যে যখন আওয়ামী সরকারের পতন নিশ্চিত এবং জুলাই আন্দোলন সফল হতে যাচ্ছে, তখন কিন্তু চরমোনাইয়ের পক্ষ থেকে শাইখে চরমোনাই নেমে একটা ক্রেডিট নিয়ে নিলেন, যেটা কিন্তু গুণীজনরা এবং ইসলামী রাজনীতি, জেনারেল রাজনীতি সবার মধ্যে কিন্তু চাপা একটা কথাবার্তা আলাপ আলোচনা চলমান। এটা আপনারা সবাই একটু অবজার্ভ করলে দেখবেন। এখন প্রশ্ন হলো, ওনারা এই কাজ কেন করলেন? ওনারা এই কাজ করেছেন মূলত সবাই যেহেতু ওনাদেরকে আওয়ামী লীগের দালাল বলে, তো এখন আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে, এখন যদি ওনারা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ভাবে মজবুত ভাবে না যোগ দেয়, তাহলে কিন্তু মানুষ ওনাদেরকেও দালাল বলে একটা চাপে ফালাইতে পারে বা একটা মাইধুর হইতে পারে বা একটা। চরমোনাইয়ের জুলাই আন্দোলনটা হলো পিঠ বাঁচানোর আন্দোলন। চরমোনাইয়ের জুলাই আন্দোলনের শেষে যোগ দেওয়াটা হলো নাটক। চরমোনাইয়ের জুলাই আন্দোলনের শেষে যোগ দেওয়াটা হলো আওয়ামী দালাল থেকে নিজেদেরকে সেভ করা। এই হলো এদের রাজনীতির হজবরল পরিস্থিতি। এরা মনে করে কি যে এরা যা বুঝে দুনিয়ার মানুষ তা বুঝে না, দুনিয়ার মানুষ যে তার চেয়ে বেশি বুঝে বসে রয়েছে এটা তারা বুঝে না। সমস্যা হয়েছে এই জায়গায়। এজন্য চরমোনাইয়ের এই খোলসের রাজনীতি, এই নাটকের রাজনীতি, এই হক ও হক্কানিয়তের ব্যানারের এই দ্বিচারিতার রাজনীতি, এই উম্মার সাথে, এই মজলুম জাতির সাথে তামাশার রাজনীতি, এই খানকা বাঁচানোর রাজনীতি, এই রাজনীতির নামে আগাগোড়া ভণ্ডামির রাজনীতি, এই বিষয়গুলো ভেরি ক্লিয়ার করে সবার বলতে হবে, যাতে করে এরা আর এই রকম জাতিকে নিয়ে তামাশা করার সুযোগ না পায়। 5ই আগস্টের পূর্বে সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিছিল নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চরমোনাই। সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে চরমোনাই পীর সাহেব নায়েবে আমির ফয়জুল করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সাহস জুগিয়েছিল। আমরা সেটা ভুলে যাইনি। মধ্যে দেখতে পাচ্ছি, আমি যদি আমার স্কুলের কাউকে স্বীকৃতি দিতে পারি, আমি কেন মাদ্রাসার কাউকে দিতে পারবো না? আমি যদি মাদ্রাসার কাউকে দিতে পারি, আমি কেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারবো না? তারা তো ছিল। আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন, উনি 4 অগস্টে সকালের দিকে ঘোষণা দিচ্ছেন, আমরা তো সব চোখের সামনে ভাই, ঘোষণা দিছে 5 অগস্টে সকালে 10টা 11টার দিকে গণভবন অভিমুখে যাত্রা করবে। এটা তো আমাদের স্ট্রেংথ বাড়াইছে, এটা আমার স্বীকার করতে সমস্যা কোথায়? নিজেই তো প্রথম তো উনি তো নিজেই প্রথম পুলিশের গঠন ভাঙলেন, নিজেই 144 ধারা ভাঙার জন্য নেমে এসেছেন। এগুলা আমরা যদি বলি এটাকে, তাহলে গদগদ কিভাবে হয় ভাই? যে যেটুকু ডিজার্ভ করে তাকে আমরা সেটুকু বলবো না কেন? না বললে তো আমার সংকীর্ণ মনতা। আমরা তো চাই ইতিহাস যেভাবে হয়েছে ওইভাবেই লিখা হোক। তো এটা কেউ যদি এভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, আমরা এটাকে পাত্তা দিচ্ছি না ভাই। আমাদের মনে আছে ওই 3 আগস্ট 4 আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর বলেছিল 5 তারিখে সকাল 10টায় গণভবন অভিমুখে আমরা একসাথে যাত্রা করব। এই জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যক্ষভাবে রাজপথে অংশগ্রহণ করেছে, জনগণের অধিকারের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে লড়াই করেছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সে সময় লড়াই করেছি। চরমোনাই হুজুর এই গণ অভ্যুত্থানে সবাই যখন অংশগ্রহণ করে নাই, রাজনৈতিক দলগুলো এর আগেই হুজুর নামে সবাইকে অংশগ্রহণ করিয়েছিলেন। হুজুরের বড় অবদান আছে। যারা হুজুরের বিরুদ্ধে কটু কথা বলে, ফেসবুকে লেখালেখি করে, আমরা আহ্বান জানাবো, দয়া করে এটা করবেন না। চরমোনাই হুজুর এই আন্দোলনে ছিলেন, ওনাদের অনেক ভাই শহীদ হয়েছেন, ওনারা অনেক ছাত্রদেরকে পানি খাইয়েছেন, ওনাদের এই অবদান অনস্বীকার্য। আজকে সকালে হাসানাত আব্দুল্লাহ ভাই আমাকে মেসেজ করেছে যে ভাই 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আপনারা যে পারফরমেন্স করেছেন, যে অবস্থান দেখিয়েছেন, ঢাকার রাজপথ দখল করেছিল প্রথম ইসলামী আন্দোলন, 5ই আগস্ট কারফিউ ভেঙে প্রথম রাস্তায় নেমেছিল ইসলামী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম নেতৃত্ব দিয়েছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমোনাই হাফিজাহুল্লাহ। এটা শুধু আমরা না, যারা ছাত্র নেতৃত্ব দিয়েছেন তারাও এটা দ্ব্যর্থহীন কণ্ঠে স্বীকার করেন। আপনারা গত 5 দিন আগে নাহিদ ইসলামের বক্তব্য শুনেছেন, এর আগে সার্জিস আলমের বক্তব্য শুনেছেন। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে, জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ।
দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দাবি যদি মরার জন্য হই আমরা কেউ মরবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না এই সংগ্রামী ইনশাআল্লাহ আমরা সবাই আছি থাকবো কি রাজি আছি ইনশাআল্লাহ আমার ভাই কবরে খুনি কেন বাহিরে খুনি কেন গদিতে তাহলে এই নরপিচাস তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই ওর হাতে কোনো লাঠি নেই ও একটা মেধাবী ছাত্র ও কোন সন্ত্রাসীর কোন তালিকা ওর নামে নেই সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখবো আর সেটা আমরা সহ্য করব এটা হতে পারে না হতে দেওয়া যায় না এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে খুনিদের বিচার বাংলার জমিনে করতেই হবে